अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। কই আজও তো গোপালকে দেখছি না। সেই যে গোপাল গেল তো গেল, গেল তো গেল, আর এলো না, দুষ্টু। দেখুন গোপাল এখন কোনো গর্তে ঢুকে নাক ডেকে শীত ঘুম দিচ্ছে। না না, গোপালকে এবার ভালো রকমের শিক্ষা দেব। একবার আগে ওকে বাগে পাই, তারপর নরমে গরমে ওকে টের পাইয়ে দেব। তাহলে তো কোনো কথাই নেই। এবারেও কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। কেন 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 এ কথা কেন বলছো মন্ত্রী? কারণ মহারাজ আপনি যত গর্জান ততটা বর্ষান না, মানে গোপালকে কিছুই বলেন না। কি আর বলি বলো, যত যাই হোক গোপাল যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই কথা কি আপনি হলফ করে বলতে পারেন মহারাজ? মহারাজ আপনি সব সময় গোপালকে তোল্লা দিয়ে কথা বলেন বলেই গোপাল আপনাকে এত ভালোবাসা দেখায়। তাহলে গোপালকে আচ্ছা করে পেঁচ মেরে দিলেই গোপাল টের পেয়ে যাবে। আমিও তো সেই কথাই বলছি। গোপালের সব সুযোগ সুবিধে পাওয়া বন্ধ করলেই গোপালের আসল রূপ দেখতে পাবেন মহারাজ। উমা, এইবার মহারাজ গোপালের হাল করবেন একদম বেহাল। বেশ, তবে গোপালকে একটু ধমক দিয়ে দেখি দেখি তারপরেও গোপাল আমাকে একই রকম পছন্দ করে কিনা। আমিও তো সেটাই চাই মহারাজ, যে গোপালের কপালে আপনি আচ্ছা করে তালা লাগিয়ে দিন। এই, কে আছো? যাও যাও সেপাই, গোপালকে আমার কাছে হাজির হতে বলো। ওকে কি করে জব্দ করতে হয় তারপর আমি দেখছি। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। ওহ, আমাকে তোরা আচ্ছা ঝামেলায় ফেললি রে। ঝামেলার কোথায়? এটা তো খেলার গো গোপাল দাদু। এবার দেখি তুমি আমাদের কেমন খোপা খপ ধরতে পারো। তবে খবরদার, চোখ থেকে কাপড় সরিয়ে কোনো রকম কায়দা করবে না। বলে যা তোরা কথা বলে যা। আমি বরং তোদের গলার আওয়াজ শুনেই আন্দাজ করি তোরা কে কোন দিকে আছিস। ওইটা গোপাল। আহ, দেখো কি ফুর্তি, মহারাজকে ফাঁকি দিয়ে এখানে কানামাছি খেলছে। ধরে ফেলেছি বাবা, পালাবি কোথায়? আরে ছাড়ো ছাড়ো, কাকে বলতে কাকে ধরে তো দেখো। এ মা, দাদু পারেনি, দাদু পারেনি, দাদু পারেনি, দাদু পারেনি। আরে আরে, তাই তো। আমাকে না ধরে গিয়ে মহারাজের পা ধরকে যাও। কেন কেন, এখন আবার কি কাজ পড়লো ভাই? মহারাজ তোমার নামে রেগে একেবারে খাওয়া হয়ে আছেন। হ্যাঁ তাই নাকি? তা আমি আবার মহারাজের কি পাকা ধানে মই দিলাম? সে তুমি জানো। মহারাজ আগে ভাবতেন যে তুমি ওনাকেই ভালোবাসো, কিন্তু এখন সবার কথা শুনে মহারাজও অন্যরকম ভাবছেন। বটে, তার মানে আমি নেই বলে সবাই আচ্ছা করে মহারাজের মাথাটা চিবোচ্ছে। সে আমি কি জানি, শুধু মহারাজ বলেছে তুমি যেন শিগগিরই গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো। বেশ, মহারাজ বলেছেন যখন, তখন সে কথা আর ফেলে দিই কি করে। দেখি তারপর কপালে কি আছে। প্রণাম মহারাজ। এতদিনে তোমার সময় হলো তাহলে? এটা কি মামার বাড়ি পেয়েছো যে যবে খুশি আসবো আর যবে খুশি যাব? আগে মামার বাড়ি নয় তো, ওটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ মহারাজ, আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, আর সেখানে এমন খাতির যত্ন করেছে যে কিছুতেই ছাড়ছিল না। ও পারো বটে গোপাল। হ্যাঁ, শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে মোৎসব করলে। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু গোপালের শখ যায়নি। সোজা কথায় কাজ না হলে বাঁকা কথাতেই কাজ হয়। ওড়াচ্ছি আমি, দাঁড়াও
এবার আমি গোপালের ডানা ছাঁটার ব্যবস্থা করছি। সেই জন্যই দেখছি গোপালের ভুঁড়ি ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। দেব নাকি তাহলে ঢাক একটু বাজিয়ে? বাজাতে হবে না, এবার যে মহারাজ সেই ঢাক ফাটিয়ে দেবে গোপাল। ও তাহলে গোপালেরও খাতির খাবার জায়গা আছে। সেটাই তো ভাবছি মহারাজ, গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই, তাই এক শ্বশুর বাড়ি ভরসা। তবে আমার উপর ভরসা করো না গোপাল, এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম। দেখ কেমন লাগে। কি গো, আজ যেন একটু সকাল করে ফিরে এলে? এই বলি সব ঠিকঠাক আছে তো? কেন, এই তুমি আবার বেঠিকের কি দেখলে? আহা, না হয় জানতেই চেয়েছি, তাহলে ওরকম চেঁচিয়ে উঠবে? বুঝতে পেরেছি মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন, তাই তো? তা বুঝতেই যখন পেরেছো তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন? আর যদি জানতেই চাও তাহলে শোনো, মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন। বলেছিলাম তখন তো আমার ছোট কথায় কান দাওনি। এখন ঠেলা সামলাও। হ্যাঁ, আমার ঠেলা আমি সামলাবো। তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে? অন্য আবার কি? রাজসভায় সবাই বলা কওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা, বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে। মা, সে কি কথা? না 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 না, তুমি বরং এক কাজ করো। তা কাজটা কি শুনি? তুমি সবাইকে নিয়ে আমাদের মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ভোজ খাইয়ে আনো বরং, তাতে তোমার বদনামও ঘুচবে আর মহারাজও খুশি হবেন। এইটা তুমি ভালো বলেছো গিন্নি। তবে ভোজ আমি সবাইকে খাওয়াবো, শুধু মহারাজকে ছাড়া। ওমা, সে আবার কি? তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে গিন্নি। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গিন্নি। না না না, এটাকেই কাজে লাগাতে হবে, কাজে লাগাতেই হবে। হ্যাঁ ও গোপাল দাদু, কি গো তুমি আজ যেন কেমন নেচে নেচে উঠছো? শোন, দাদু মাঝে মাঝে এরকম আনন্দে নেচে ওঠে, এতে আবার অবাক হওয়ার কি আছে? না না, অন্য কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপার একটা আছে বই কি। তবে শোন, এ ব্যাপারে তোদেরও একটু সাহায্য করতে হবে। আমরা সবাই রাজি। বেশ, তবে শোন, তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে। এবার জমবে মজা। এ কি গোপাল, আজ যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ, দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অবধি মনটা কেমন যেন উসখুস করছে। বলো কি গোপাল, তুমি খাওয়াবে ভোজ? হ্যাঁ, তাও একেবারে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে। মনে হচ্ছে কালকের চিমটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে। তাহলে মন্ত্রী মশাই, বিজ্ঞানী, রাজপণ্ডিত, অমাত্য, সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর কবি, আপনারা সবাই তৈরি হয়ে নিন। আপনাদের শুধু যেতে হবে, বাকি সব দায়িত্ব আমার। গোপাল, না মানে তুমি তাহলে সত্যি সত্যি আমাদের ভোজ খাওয়াবে? না মানে এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে কি নেই সে তো যথাসময়ে বুঝতে পারবেন মন্ত্রী মশাই। তাহলে এবার আমি আসি মহারাজ, আমাকে আবার আগে থাকতে সব জোগাড় যন্ত্র করতে হবে। অতিথি সেবা কি আর মুখের কথা? যা, গোপাল চলে গেল, কিন্তু কই আমাকে তো কিছু বললো না। কি করে বলবে মহারাজ? আপনি ওকে যা ব্যথা দিয়েছেন তাতেই তো ওর কথা বন্ধ হয়ে গেছে। ও, তার মানে আমার উপর রাগ করে ও আমাকেই নেমন্তন্ন করলো না। একদম ঠিক বুঝেছেন মহারাজ। এর থেকেই বুঝতে পারলেন তো যে গোপাল আপনাকে ভালোবাসে না। তাই তো মনে হচ্ছে এবার। গোপালকে চিনতে আমার আর বাকি নেই। আপনাকে গোপাল ভালোবাসে শুধু স্বার্থের জন্যে। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন। সে যাই হোক, তবে আমাদের ভোজের ব্যবস্থা তো হয়েছে। শুনেই পেটটা যেন কেমন ভরে ভরে
গেল। তাহলে আপনি এখানেই চেপে বসুন পণ্ডিত মশাই, আমরা যাই। না না, আমিও যাব। বেশ, তাহলে চলুন সবাই, আমরাও তাহলে আসি মহারাজ। কি আর বলি, এসো। গোপাল ঘটা করে নেমন্তন্ন তো করলো, কিন্তু কোথায় যাব আর কি করে যাব ঠিক সেটা বললো না তো। ওইটাই তো গোপালের চালাকি মন্ত্রী মশাই। তলোয়ার নেই, কামান নেই, চললাম কুটুম বাড়ি ভোজ খেতে। এ আবার হয় নাকি? ওহ, এই মাথা মোটাকে নিয়ে যে কি করি, বলি সামনে তলোয়ার কামানোর কি দরকার শুনি। এই জন্যই শাস্ত্রে বলে কথা কম কাজ বেশি। কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কি কাজ আছে শুনি? আমরা তাহলে না হয় ওই গাছের পাতাই গুনি। হ্যাঁ, কাজকর্ম না থাকলে তাই গোনো, যত সব। আচ্ছা, গোপাল আবার আমাদের টুপি পরালো না তো? বলা যায় না গোপালের কখন কি মতিগতি হয়। গোপাল আমাদের ধোঁকা দেবে? অত বোকা আমি নয়। আমাকে টুপি পরাতে গেলে গোপালের টাকেই আমি দুব্ব ঘাস গজিয়ে ছাড়বো। আপনারা সবাই দেখছি একেবারে যাওয়ার জন্য তৈরি। সে তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দড়কাক হয়ে গেলাম। দাদু আপনাদের যাওয়ার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছে, তাহলে এতেই উঠে বসুন এবার। যাক, তাহলে তো বেশ হেসে খেলেই পৌঁছে যাব, আর কোনো চিন্তাই নেই। বেশ ভালো করে গুছিয়ে বসে সবাই, মনে হচ্ছে খাতির বেশ ভালোই হবে। ওরে বাবা রে, আরামের বদলে যে হাড়গোড় একেবারে গরম হয়ে যাচ্ছে। ও মা, এটা কি রাস্তা? যেন গরুর গাড়ির ভেতরে আমরা সবাই মুড়ির বস্তা। শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করা। এই যে ভাই, আর কতটা পথ বাকি আছে বলো তো? এখন নড়ে চড়ে বসুন দেখি, এই তো সবে শুরু। ওরে বাবা, এ বলে কি? হ্যাঁ, এখনো পুরো রাস্তাটাই বাকি? হ্যাঁ, তা প্রায় ক্রোশ দুয়েক তো হবেই। দেখবেন ওই হেলতে দুলতে ঠিক পৌঁছে যাবেন। তখন থেকে তো শুধু দুলেই যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি। কি গেঁড়া করে পড়লাম রে বাবা। ও মা, ছেড়ে দি মা, কেঁদে বাঁচি। উনি বাবা গো। ঢের হয়েছে, ঘাট হয়েছে এই গরুর গাড়িতে বসে। নামিয়ে দে ভাই, বাকিটা পথ না হয় হেঁটে হেঁটেই পার করে দেব। সুখের থেকে শান্তি ভালো, সবাই গাড়ি থেকে নেমে পড়ো দেখি। ওমা, আপনারা এতেই হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটাই পথ বাকি। এখনো অনেকটা? না না, তেমন কিছু না, সামনে একটা মাঠ, তারপরে আর একটু। ওইটুকু পথ সহজেই পার করে দেব। মনে হচ্ছে এই মাঠটা পার হলেই আমরা পৌঁছে যাব, আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। হ্যাঁ, ওই গরুর গাড়ির বদলে এই হাঁটি হাঁটি পা পাই ভালো। হাঁটি হাঁটি পা পা, গোপাল বলে দেখে যা। ওরে বাবা রে, গেল গেল, পাটা মনে হচ্ছে কেটে ফালা ফালা হয়ে গেল। কি হয়েছে মন্ত্রী মশাই? এই বয়সেও কি চোখের মাথা খেয়েছো? দেখছো না পায়ের কি অবস্থা? ওহ, ওরে বাবা, শেষে কিনা পচা শামুকেই পা কাটলো। আমি বাবা পা সামলে চলি। আমি তো দেখছি কাঁটা ফুটে পাটা বোধহয় ফুটাই হয়ে গেল। ওরে বাবা, উফ। আসল কথা হলো হাঁটাহাঁটির অভ্যাস না থাকলে যা হয়। তোমার যখন অভ্যাস আছে তখন তুমি না হয় নিজের তরকাতেই তেল দাও। তেলি দাও আর ঘি দাও, আমাদের অবস্থা করুন। ও,
এই পথ যে কখন শেষ হবে কে জানে। আহা, এই অল্পেতেই ভেঙে পড়ছেন কেন মন্ত্রীমশাই? হ্যাঁ, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। পা খুলে হাতে চলে এলো রে বাবা রে, গেলাম রে গেলাম। আহা, আরে একটু তো চোখ কান খোলা রাখতে হয় নাকি? আমি গেলাম রে। নে এবার বোঝ কে কাকে সামলাবি সামলা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু সামলে নিয়ে বাকি পথটা পার হয়ে যান সবাই। বাকি পথ মানে? সামনেই একটা নদী, ব্যাস ওই নদীটা পার হলেই একটুখানি রাস্তা। হ্যাঁ, এরপর আবার নদী? তাই আমি ভাবি নদীটা পার করতে পারি যদি। যদির কথা নদীতে। এখন চলো সবাই। যাও না যাও, মজার টের পাবে। এই তো নদী আছে, আর নদীর ধারে একটা নৌকো আছে। কিন্তু কিন্তু নৌকো চালাবে কে? মানে কোথাও তো মাঝিকে দেখছি না। যদি মাঝির দেখা না পাই তাহলে নিজেরাই চলো রে। না না না, ওই নৌকো বাবা আমার কম্ম না। ওর বাবা, কাজটা কি ভারী, আমি কি পারি? পারি না পারি বন্ধ করে দেব তাড়াতাড়ি। সবাই নদী পার করার কথা ভাবছো, আর ওদিকে যে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। ওই কথায় আছে না, ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাজ। তাহলে চলো সবাই মিলেই করি। জল লাগাকে হাইয়া। এ আবার কেমন কথা? ওরে বাবা রে, গেলাম রে। এবার তো সামলানো দায়। ওরে বাঁচা রে, উল্টে গেলাম রে, বাঁচা বাঁচা, কেউ আমাদের বাঁচা। মনে হচ্ছে সব পরিশ্রম জলে গেল। বাঁচাও বাঁচাও। এই তো এবারে প্রায় চলে এসেছেন। এই তো খাবারটা বেরোলেই বাড়ি, এক্ষুনি পৌঁছে যাবেন। ওই তো দেখা যায় কুটুম বাড়ি। চল চল সবাই তাড়াতাড়ি। ওই তো গোপাল দাঁড়িয়ে আছে। এই তো সবাই এসে গেছেন। তবে জামা কাপড়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে যাত্রাটা সামান্য মাত্রা ছাড়া হয়েছে। আমাদের যে কি হয়েছে সেটা আমরাই জানি। এখন খেজুরে আলাপ বন্ধ করে খাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার তো তৈরি আছে। হ্যাঁ, কই রে মা, দে রে দে দে, অতিথিদের মুখে ভাতটা তুলে দে। আহা, অতিথি নারায়ণ বলে কথা। হ্যাঁ, এত ঝক্কি ঝামেলা পুইয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি। জসমিন দেশে জদাচার, খেতে হলে খান, না হলে আবার আছাড়। ওরে বাবারে, আবার আছাড়? না ভাই গোপাল, এবারের মতো ছেড়ে দাও। বেশ, তবে তাই দিলাম। আরে আরে, ব্যাপার কি? সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই ভীষণ কষ্টে আছে। সবার কথা জানি না গোপাল, তবে
আমাকে কিন্তু তুমি খুব খুব কষ্ট দিয়েছো। এ আপনি কি বলছেন মহারাজ? তুমি সবাইকে খাতির করে নিয়ে গেলে, অথচ আমাকেই নিয়ে গেলে না। খাতির না মাথা, অত কষ্ট করে নিয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি আর ফ্যান ভাত। ওই খেয়ে আমার তো পেটের ভেতরটা এখনো দপদপ দপদপ করছে। ওরকম দুর্গম রাস্তা, খানাখন্দ, মাঠ ঘাট, নদী নালা পেরিয়ে কি কি খাতিরটাই না পেলাম। ওহো, যেতে না যেতেই একেবারে গরম গরম ধরিয়ে দিল। কি আর করব বলুন, যার যেমন সামর্থ্য তার বাইরে আর যাই কি করে বলুন? ওই কথাটা তো আগে বললি হতো, শুধু শুধু এই সুস্থ শরীরকে ব্যস্ত করা। ও, তাহলে বলছো তোমাদের সবারই বেশ কষ্ট হয়েছে? কি আর বলবো মহারাজ, প্রাণ নিয়েই ফিরে এসেছি, এই যথেষ্ট। শিরদাঁড়া এখনো যন্ত্রণায় টন টন করছে। আমার কোনো ওষুধেই ব্যথার উপশম হচ্ছে না। অমন খাতিরের ঠেলায় আমার হচ্ছিল দম বন্ধ, কোনো ভাষা খুঁজে পাইনি, হারিয়েছিলাম ছন্দ। তাহলে বুঝলেন তো মহারাজ, কেন আমি আপনাকে ঘটা করে ডেকে নিয়ে যাইনি? এবার যেন একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। আপনাকে আমি খুবই ভালোবাসি মহারাজ, যেমন আপনি আমাকে বাসেন। তাই আপনাকে আর এই কষ্টে ফেলতে চাইনি। তাই তো দেখছি, থুরি শুনছি এখন যে তুমি আমায় আচ্ছা বাঁচিয়েছো। তবে আপনাকে বাঁচালেও যারা আমাকে নিয়ে রসিকতা করেছে তাদেরকে কিন্তু আমি ছাড়িনি, একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছি। মাগো, যা ধরান ধরেছে সে তো এখনো টের পাচ্ছি। কথা বলবো কি, এখনো যে হাঁপাচ্ছি। বেশ করেছো গোপাল, বেশ করেছো। সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়েছো। আর তোমার এই বুদ্ধির জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি যে আমার ভালোবাসার পাত্র। সবই ওই গোপালের কপাল মহারাজ। দেখুন দেখুন নবাব বাহাদুর, দেখুন এই বছর কৃষ্ণনগর রাজ্য ফসলে ভরে গেছে। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। ভেবেছিলাম এইবারও তুমি খাজনা দিতে দেরি করবে কৃষ্ণচন্দ্র, কিন্তু এখানে এসে নিজের চোখে যা দেখলাম তারপর আর মনে হয় না তুমি এইবার খাজনা দিতে দেরি করবে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনা দিতে দেরি হলে আমার রাজ্যটা আমার থেকে টুক করে কেড়ে নেবেন। ওটি তো আর হচ্ছে না নবাব বাহাদুর। জাহাপানা, আপনি যা ভেবেছিলেন সেটা আর হবে না মনে হচ্ছে। নবাব বাহাদুর কি ভেবেছিলেন? জেনে তুমি কি করবে শুনি? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম, রাগ করছেন কেন? আমার ঘোড়াটা এমন চেঁচাতে শুরু করলো কেন? দাঁড়ান মহারাজ, আমি দেখছি। এই দেখুন মহারাজ, আপনার ঘোড়ার পায়ে কাঁটা ফুটেছিল, তাই যন্ত্রণায় এমন চেঁচাচ্ছিল। না না না, এই অবস্থায় ঘোড়ার পিঠে চেপে রাজবাড়ি ফেরার কোনো মানই হয় না। তুমি নবাব বাহাদুর আর উজিরকে নিয়ে এগিয়ে যাও মন্ত্রী, আমি আমার ঘোড়াকে নিয়ে হেঁটে হেঁটেই রাজবাড়ি যাব। আচ্ছা মহারাজ। কি বুঝলে রাজবৈদ্য? আপনার ঘোড়ার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে মহারাজ। সেরে উঠতে এখনো 1 মাস মতন সময় লাগবে। সে লাগুক, কিন্তু আমার ঘোড়াটা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? আমি ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছি মহারাজ। আশা করছি 1 মাস পর ঘোড়াটা আবার সেই আগের মতন ছুটতে পারবে। এই ঘোড়াটা আমার বড় পছন্দের ঘোড়া রাজবৈদ্য। ঘোড়াটা যেমন ছোটে তেমনই তার উপস্থিত বুদ্ধি।
এই ঘোড়ার পিঠে চেপে আমি যে অনেক যুদ্ধে জয়লাভ করেছি। সেই এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার, সব কটা খালি খায় আর ঘুমোয়। দৌড়ানোর বেলায় কচ্ছপের থেকেও ধীরে চলে, পুরো গোপালের মতন। এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার। বাহ বাবা 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 বাবা, তাই নবাব বাহাদুরকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। বলি আর কত ঘুমোবে শুনি? আজ বুঝি তোমার রাজসভায় যাওয়া নেই? আছে গিন্নি, আছে। মহারাজ যেদিন রেগে গিয়ে তোমাকে রাজসভা থেকে বার করে দেবেন সেদিন বুঝবে। বলি তখন সংসার চলবে কি করে শুনি? কেন 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 মহারাজ আমাকে রাজসভা থেকে বার করে দেবেন কেন শুনি? আজ পর্যন্ত তো তোমাকে একদিনও রাজসভায় সময় মতন যেতে দেখলাম না। তুমি রোজ দেরি করে রাজসভায় যাও। এই ব্যাপার, গোপাল ভাঁড়কে চটালে তার পরিণাম ভালো হবে না, এ স্বয়ং আমাদের মহারাজ জানেন, বুঝলে গিন্নি? তাই আমি যত দেরি করেই রাজসভায় যাই না কেন, মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এই শোনো, আমাকে তুমি মহারাজ পাওনি যে আমি তোমাকে ছেড়ে দেব। এক্ষুনি উঠে থলে হাতে বাজারে যাও, না হলে কিন্তু। ওরে বাবারে, যাচ্ছি 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 গিন্নি। জাহাপানা, একটা লাজবাব খবর আছে, শুনলে আপনার দিল একেবারে খুশ হয়ে যাবে। তাই নাকি? তাই নাকি? একটু আগে শুনে এলাম রাজা কৃষ্ণচন্দ্রের যে ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে তার পুরোপুরি সেরে উঠতে এখনো মাসখানেক লাগবে। আর এই ঘোড়াটা বাদে আস্তাবলে যত ঘোড়া আছে সব নাকি বেকার, তারা সবাই কচ্ছপের থেকেও ধীরে দৌড়ায়। চপ বাবা, তাতে আমার কি? আমি এটাই বলতে চাইছি জাহাপানা, আপনি যদি আগামী সপ্তাহে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতাটা করেন তাহলে আপনি অনায়াসেই রাজা কৃষ্ণচন্দ্রকে হারিয়ে দিতে পারবেন। কারণ কৃষ্ণচন্দ্রের একমাত্র জোরে দৌড়ানো ঘোড়াটা এখন পায়ে আঘাত পেয়ে বসে গেছে, আর বাকি ঘোড়াগুলো কচ্ছপের থেকেও ধীরে দৌড়ে। আমি বুঝে গেছি উজি, তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি। আজই ফিরে চলো মুর্শিদাবাদে। পরিকল্পনাটা আরো মজবুত করতে হবে যাতে কৃষ্ণচন্দ্র ফাঁক খুঁজে পালিয়ে যেতে না পারে। নবাব বাহাদুর এলেন, আবার এর মধ্যে চলেও গেলেন। না, আমাকেও বাজার যেতে হবে, দেরি হলে আবার গিন্নি মুড়ো ছাঁটা নিয়ে তেড়ে আসবে। আর কিছু চিন্তা ভাবনা করলেন জাহাপানা? করেছি উজি, করেছি। ঘোড়ায় চেপে আস্তে আস্তে সব ছকে ফেলেছি। এইবার এমন পরিকল্পনা করেছি যে কৃষ্ণচন্দ্র কোথাও পালাতে না পেরে আমার পায়ে লুটিয়ে পড়বে একেবারে। তুমি আজই কৃষ্ণনগরে দুধ পাঠাও, আর পাঠাও একজন বিশ্বস্ত লোক যে গোপনে আমাদের হয়ে কৃষ্ণনগর থেকে কাজ করবে, বুঝলে? কি কাজ করবেন জাহাপানা? সময় এলে সব জানতে পারবে। সভাকবি, অনেকদিন তোমার কবিতা শোনা হয় না, তা নতুন কিছু লিখলে শোনাও শুনি। লিখেছি মহারাজ, ফেলে সব কাজ, দু কলম ছড়া, মিলিয়েছি ছন্দ, নয়কো মন্দ, শুনলে জেগে উঠবে মরা। বাহ বাহ বাহ, ভারী সুন্দর হয়েছে। এ আর এমন কি কবিতা মহারাজ, এমন কবিতা আমিও লিখতে পারি, আর লিখেওছি। সে কি রাজজ্যোতিষী কবিতা লিখেছেন? তবে তো শুনতেই হচ্ছে রাজজ্যোতিষীর লেখা কবিতা। ঠিক ঠিক, রাজজ্যোতিষী, শোনাও শুনি কেমন কবিতা লিখেছো। আমি রাজজ্যোতিষী, আমি পুজো করি, পুজো করতে লাগে ধূপ ধুনো ফুল, আর সরস্বতী পুজোয় লাগে কুল। এটা কবিতা না দশকর্মার দোকানের ফর্দ?
মহারাজ, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন? গোপাল গতকালে রাজসভায়ও ডুব মেরেছে, আর আজ এখনো পর্যন্ত গোপাল কিন্তু রাজসভায় এসে পৌঁছালো না। ঠিক ঠিক। আমি এসে গেছি। গোপাল, তুমি আজও দেরি করে এলে। আর বলবেন না মহারাজ, রোজ সময় মতন বাড়ি থেকে বেরিয়েও আমি সময় মতন রাজসভায় ঢুকতে পারি না মহারাজ। কেন গোপাল? রাস্তা রাস্তা, দিন দিন আমার বাড়ি থেকে রাজসভায় আসার রাস্তাটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। রাস্তা কি করে বাড়তে পারে শুনি? তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ, তোমার নড়তে চড়তে সময় লাগে, তাই তোমার মনে হচ্ছে রাস্তাটা বেড়ে যাচ্ছে। ঠিক ঠিক, মন্ত্রী একদম ঠিক বলেছে। এত অলস হয়ে যেও না তো গোপাল, আমাকে দেখো, আমি কেমন চনমনে। দুঃখিত মহারাজ, ক্ষমা করবেন। গোপাল আপনার মতন চনমনে হতে পারবে না। গোপাল ভাঁড় অলসই ভালো, আর আমি যতই অলস হই না কেন, আমার বুদ্ধি কিন্তু এখানে উপস্থিত সবার বুদ্ধির চেয়ে অনেক অনেক চনমনে। আমার বুদ্ধি একেবারে বিদ্যুতের বেগে দৌড়য়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। হ্যাঁ, নবাব বাহাদুরের চিঠি? মন্ত্রী, পড়ে শোনাও শুনি। মহারাজ, নবাব বাহাদুর লিখেছেন উনি আপনার সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে চান। নবাব বাহাদুর সামনের সপ্তাহে আমাদের রাজ্যে আসবেন আপনার সঙ্গে ঘোড়দৌড় করতে। উনি আরও বলেছেন যদি আপনি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হেরে যান, তাহলে উনি আমাদের এই রাজ্যটা নিয়ে নিজের নামে লিখে নেবেন। সে কি, নবাব বাহাদুর যে নিজের চোখে দেখে গেলেন আমার ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে? তাই তো ওনার এই ঘোড়দৌড়ের ইচ্ছে মহারাজ। এটাও বুঝলেন না? উনি সঠিক সময়ে সঠিক চাল চেলেছেন। ওহ, এবার কি হবে? আস্তা বলে বাকি যে ঘোড়াগুলো আছে তাদের নিয়ে নবাবের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা হলে আমি নিশ্চিত হারব। এ ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। হাতে এখনো 7 দিন সময় আছে মহারাজ, আপনি আমাকে কিছু মোহর দিন, আমি আস্তাবলের বাকি ঘোড়াদের জোরে দৌড়ানোর তালিম দেওয়ার ব্যবস্থা করছি। বাহ বাহ বাহ, একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি মন্ত্রী। কত কত মোহর চাই বলো? 100 মোহর মতন দিলেই হবে মহারাজ। এই না, যত তাড়াতাড়ি সম্ভব ঘোড়াদের তালিম দেওয়ার কাজ শুরু করে দাও মন্ত্রী। আরে হাতে সময় যে বড় কম। মহারাজকে বলে 100 মোহর তো পাওয়া গেল, এবার সস্তায় একটা ঘোড়াদের তালিম দেওয়ার লোক পেলেই হয়। তাকে কিছু মোহর দিয়ে বাকিটা টুক করে ট্যাঁকে গুঁজে নেব। নমস্কার মন্ত্রী মশাই। কে তুমি? আমি গরিব মানুষ মন্ত্রী মশাই, ঘোড়াদের তালিম দিয়ে পেট চালাই। যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে দয়া করে বলবেন। কি বললে? তুমি কি করো? আঙ্কে ঘোড়াদের তালিম দিই, আর ওই বাচ্চা থেকে ধাড়ি সব ঘোড়াদের একেবারে বাঘের বাচ্চা বানিয়ে দেব। যেমন ছুটবে তেমন যুদ্ধ লড়তে পারবে। ব্যাস ব্যাস ব্যাস, এই ধরো তোমার পারিশ্রমিক। কাল থেকে রাজবাড়ি চলে এসো, মহারাজের ঘোড়াগুলোকে আচ্ছা করে তালিম দিতে হবে। ধন্যবাদ মন্ত্রী মশাই, কিন্তু মাত্র 1 মোহর। এর বেশি দিতে পারবো না, তাতে কাজ করতে হলে করো, না হলে না না না, রাজি রাজি, আমি রাজি। কাল সকাল সকাল আমি রাজবাড়ি পৌঁছে যাব। বাহ, এই যে মেঘ না চাইতেই জল। আমি খোঁজার আগেই ঘোড়াদের তালিম দেওয়ার লোক আমাকে খুঁজে বার করে ফেললো। মাত্র 1 মোহরেই কাজ মিটে গেল। এবার বাকিটা ঢুকবে আমার ট্যাঁকে। বাহ মন্ত্রী বাহ, এরই মধ্যে ঘোড়াদের তালিম দেওয়ার লোক খুঁজে তালিম দেওয়ার কাজও শুরু হয়ে গেল। দেখেছেন মহারাজ, আমি সব সময় অকাজ করি না, মাঝে মাঝে কাজের কাজও করি। তাই তো দেখছি মন্ত্রী। বলছি 7 দিনের মধ্যে ঘোড়াগুলোকে তালিম দিতে পারবে তো?
পারবো মহারাজ, কত গাধা পিটিয়ে ঘোড়া করে দিলাম, আর ঘোড়া পিটিয়ে ঘোড়া করতে পারবো না, তা কি হয়? ঘোড়া নয়, একেবারে চিতাবাঘ বানিয়ে দাও। আগে চলি। একটা ভালো খবর আছে জাহাপানা আপনার জন্যে। কি খবর উজির? আমাদের লোক ছদ্মবেশে কৃষ্ণনগরের রাজবাড়িতে গিয়ে উঠেছে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোড়াদের তালিম দেওয়ার জন্যে। সাবাস, এবার সময় বুঝে বাকি কাজটাও তাকে সেরে ফেলতে বলো। আর 6 দিন পরে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা। বলছি জাহাপানা। কৃষ্ণচন্দ্র, এবার তুমি পালিয়ে কোথায় যাও শুধু আমি দেখবো। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আগামীকাল নবাব বাহাদুর আসবেন আমার প্রাসাদে। তার আগে একবার দেখে আসি ঘোড়াদের তালিম দেওয়ার কাজ কত দূরে এগোলো। কি আমার আস্তাবলের বাকি ঘোড়াগুলো গেল কোথায়? আর ঘোড়াদের তালিম দেওয়ার লোকটাই বা কোথায় গেল? প্রহরী, প্রহরী! আগে মহারাজ, ঘোড়াদের তালিম দেওয়ার জন্য যে লোকটা এসেছিল তাকে কোথায় দেখেছো? আগে তিনি তো গতকাল মাঝরাতে আস্তাবলের সব ঘোড়াদের নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, বেরিয়ে গেলেন মানে কোথায় গেলেন? আর তুমি তাকে যেতেও দিলে? আমি তাকে আটকে ছিলাম মহারাজ। উনি বলেন যে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়েই এই ঘোড়াগুলো নিয়ে মাঠে যাচ্ছেন তালিম দেওয়ার জন্য। হ্যাঁ, মাঝরাতে তালিম? এই মন্ত্রী, তুমি তুমি কোথা থেকে ঘোড়াদের তালিম দেওয়ার জন্য ওই লোকটাকে ধরে নিয়ে এসেছিলে শুনি? আগে লোকটা আমার কাছে নিজেই এসেছিলেন মহারাজ। কেন মহারাজ, কি হয়েছে একটু খুলে বলবেন? আর কি হবে গোপাল, আমার আর কিছু বাকি নেই। গতকাল রাতে আমার আস্তাবলের সব ঘোড়াদের নিয়ে ওই লোকটা পালিয়েছে। সে কি পালিয়েছে? মন্ত্রী মশাই, এখনো সময় আছে, আমাকে সবটা খুলে বলুন, না হলে কিন্তু আমাদের রাজ্য ছাড়া হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলছি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, লোকটা আমার কাছে এসে বলল, আমি অমনি তাকে ধরে নিয়ে এলাম। লোকটা নিজে এসেই বলল? তার মানে লোকটা জানতো আপনি এমন কাউকে খুঁজছেন যে মহারাজের ঘোড়াদের তালিম দেওয়ার কাজ করবে। বুঝতে পেরেছি, এবার সবটা আমার কাছে একেবারে জলের মতন পরিষ্কার। কি বুঝতে পেরেছো বলো তো গোপাল? এটাও আমাদের নবাব বাহাদুরের চাল মহারাজ। আর ওই লোকটা আর কেউ নয়, স্বয়ং নবাব বাহাদুরের লোক। তার মানে নবাব বাহাদুর লোক পাঠিয়ে আস্তাবলের সব ঘোড়া চুরি করেছেন? সব ঘোড়া নয় রাজপণ্ডিত, এখনো আস্তাবলে একটা ঘোড়া আছে, ওই দেখুন। এবার কি হবে গোপাল? আগামীকালই যে নবাব বাহাদুর কৃষ্ণনগরে আসবেন, পরের দিন খুব সকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আর আপনি ঘোড়দৌড় প্রতিযোগিতায় আপনার ওই ঘোড়ায় চেপেই জিতবেন মহারাজ। হ্যাঁ, ঘোড়ায় চেপে মহারাজ জিতবেন? তোমার কি মাথা খারাপ হলো গোপাল? মাথা আমার নয় মন্ত্রী মশাই, খারাপ আপনার হয়েছে। তাই মোহরের লোভে যাকে তাকে ধরে এনে রাজবাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন। এবার বুঝলেন তো বেশি লোভ করলে কি হয়? গোপাল, এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, যে করেই হোক এই রাজ্যটা বাঁচাও। এত সহজে যে আমি এই রাজ্যটা নবাব বাহাদুরের নামে হতে দেব না মহারাজ। আর এই যে মন্ত্রী, তুমি দিন দিন একটা লোভী শেয়াল হয়ে যাচ্ছ। দাঁড়াও, সব ভালো ভালো মিটতে দাও, তারপর দেখাচ্ছি মজা। ও গোপাল দাদু, কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি রে, তোরাও চল আমার সঙ্গে, কাজ আছে। কি কাজ গোপাল দাদু? চল না, যেতে যেতে বলছি। অনেক হয়েছে,
এতে কাজ মিটে যাবে। এবার কি করতে হবে গোপাল দাদু? আজ আর কিচ্ছু করতে হবে না, বাকি কাজ কালকে হবে। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। কি কৃষ্ণচন্দ্র, ঘোড় দৌড়ের জন্য তুই তৈরি তো? তৈরি নবাব বাহাদুর। আপনারা বরং আজ রাতের জন্য আপনাদের ঘোড়াগুলো আমার আস্তাবলি রেখে দিন। চল চল। এ কি কৃষ্ণচন্দ্র, তোমার আস্তাবল যে ফাঁকা, শুধু ওই ঘোড়াটাকে দেখতে পাচ্ছি, বাকি ঘোড়াগুলো গেল কোথায়? চুরি হয়ে গেছে নবাব বাহাদুর। রাজা কৃষ্ণচন্দ্র বুঝি এই ঘোড়ায় চেপে আগামীকাল ঘোর দৌড় করবেন? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাজবাড়ির আস্তাবলে। আমরা বুঝি এই ঘোড়াকে ঘাস খাওয়াতে যাচ্ছি? বল ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছি। এইবার সব ঘাসগুলো ওই দুটো ঘোড়ার সামনে রেখে আয়। কি কৃষ্ণচন্দ্র, তৈরি তো? হ্যাঁ, তৈরি তৈরি। আয় 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 বলছি, আয়। কি হলো উজির? দেখুন না জাহাপানা, আপনার ঘোড়াটা এত ঘাস আয় 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 এত ঘাস খেয়েছে না যে কিছুতেই নড়তে পারছে না। আয় 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 হ্যাঁ, আয় বলছি, আয়। নড়তে যখন পারছে না তখন ছুটবে কি করে? বুঝেছি, এই সব গোপালের কাজ। নবাব বাহাদুর, এবার তাহলে ঘোড়দৌড় শুরু করা যাক। এই কি হলো? আরে ঘোড়াটা দাঁড়িয়ে রইলো কেন? চল চল, আরে এই উজির, আরে কিছু একটা করো। আরে কৃষ্ণচন্দ্র এগিয়ে গেল তো। মুশকিল তো। চল চল। সবাই হাততালি দাও, আমাদের মহারাজ জিতে গেছেন। কৃষ্ণচন্দ্র জিতে গেল? সে কি? ছি 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 ছি, নবাব বাহাদুরের সুস্থ সবল ঘোড়া আমাদের মহারাজের খোঁড়া ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে পারলো না। এই লজ্জা রাখি কোথায়? সত্যি সত্যি লজ্জার কথা। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। দাঁড়ান, আপনি যাচ্ছেন কোথায়? আমাকে ছেড়ে দাও গোপাল, আমাকে যেতে দাও গোপাল। দেব, তবে তার আগে আমাদের আস্তাবলের সব ঘোড়াগুলো কোথায় গেল সেটা তো বলে যান। আছে আছে আছে, তোমাদের আস্তাবলের ঘোড়াগুলো এই রাজ্যেই আছে, ওগুলো আবার তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। শুধু আমাকে যেতে দাও গোপাল। না গোপাল, উজিরকে ছেড়ো না। ঘোড়াগুলো ফিরিয়ে দেওয়ার পরই উজির মুক্তি পাবে। নবাব বাহাদুর বাঁচান। নবাব বাহাদুর, লজ্জার চোটে উনি এমন ছুট লাগিয়েছেন যে এতক্ষণে হয়তো মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। এবার আমিও পালাই। মহারাজ বলেছিলেন সব ভালোই ভালোই মিটে গেলে আমার খবর আছে। মন্ত্রী! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.